হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। ফ্রেন্ডস, আজ আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 4 নিয়ে হাজির হয়ে গেছি। তো অনেক দিন পরে আবার আমি গ্রামারে ফিরছি। আমরা এতদিন ড্রামা করছিলাম, তো আজকে আবার আমরা গ্রামার করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা দিয়েছে ইংলিশের গ্র্যাজুয়েশন লেভেলের এবং পিজি লেভেলের, সেখানে গ্রামারের যে টপিকগুলো দেওয়া আছে, দেখো 9-10-এর টোটাল 14টা টপিক দিয়েছে, আর 11-12-এর টোটাল 13টা টপিক দিয়েছে। এখানে দেখো নাম্বার, জেন্ডার, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মুড, আর্টিকেলস, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং, রিলেটিভ ক্লজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যাকে ফর্ম অফ সেন্টেন্সও বলা হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ ফর্ম অফ সেন্টেন্স বা কনভার্সন, আর আছে কমন এরার। এই 14টা টপিক আছে গ্র্যাজুয়েশনের সিলেবাসে। আর 11-12-এর যে সিলেবাসটা দিয়েছে সেখানে নাম্বার আর জেন্ডার এই দুটো নেই, এদের বদলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দিয়ে দিয়েছে। বাকিগুলো দেখো টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, মুড নেই, বাকি সব আছে, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং, রিলেটিভ ক্লজ, সিম্পল কমপ্লেক্স কমন এরার্স, এগুলো সব রয়েছে। তো এখানে 13টা আর এখানে হচ্ছে 14টা টপিক। এবার দেখো, এই সেম সিলেবাসটাই মাদ্রাসার পরীক্ষাতেও ছিল, মাদ্রাসা যে এক্সামটা হয়েছিল সেখানেও ছিল সেম সিলেবাস গ্রামারে। কোথাও তুমি যে 9-10-এর সিলেবাসটা দেখছো, এখানে কোথাও ফ্রেজ দেখতে পাচ্ছ না, এখানে কোথাও ফ্রেজ লেখা নেই, কিন্তু সেখানে 3টে প্রশ্ন শুধু ফ্রেজ থেকেই দিয়ে দিয়েছে। তাহলে যদি কেউ এরকম ভেবে থাকো যে যে কটা টপিক দেওয়া আছে এখানে আমাদের, সেই কটা টপিক আমি পড়ে নেবো তাহলেই গ্রামার আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভুল করছো, এটা কখনোই না। দেখো, যেমন এখানে দেখো রিলেটিভ ক্লজ এই টপিকটা দিয়েছি, তার মানে এরকম ভেবো না যে রিলেটিভ ক্লজ থেকেই আমাকে প্রশ্ন দেবে, আমাকে অন্যান্য ক্লজ থেকে কোনো প্রশ্ন দেবে না। না, অ্যাডভার্বিয়াল ক্লজ থেকেও তোমাকে দিয়ে দিতে পারে, কে জানে, নাউন ক্লজ থেকেও দিতে পারে। এবারে তুমি ভাবছো যে এখানে যে কটা টপিক আছে, যেমন 9-10-এর যে সিলেবাসটা, এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এসব কিছু নেই দাদা, তাহলে এসব আমরা পড়বো না। প্রোনাউন দেয়নি, পড়বো না। নাউন থেকে কেস দেয়নি, পড়বো না। শুধু নাম্বার আর জেন্ডার দিয়েছে নাউন থেকে, তাহলে বাকি টপিকগুলো নাউনের আর পড়বো না। এরকম করলে হবে না, এইগুলো থেকেও প্রশ্ন দিতে পারে। এবার তুমি বলবে এগুলো তো আউট অফ সিলেবাস হয়ে যাবে। আউট অফ সিলেবাস কিছু না। এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যক্তি, শেষে আমি যেটাকে লিখেছি কমন এরার, এইটাই হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, ঠিক আছে? এই যে টপিকটা কমন এরার, সেটা 11-12-এও আছে, 9-10-এর সিলেবাসটাও দিয়েছে। কমন এরার্স যে সিলেবাসে আছে ইংলিশের, তার মানে জেনে রাখো যে গোটা তোমার কম্বাইন্ড গ্রামারের সিলেবাসটাই দিয়ে দিয়েছে। এখানে তুমি আর বাদ বিচার করার তোমার কোনো জায়গা রইল না, যেখানে কমন এরার্স দিয়ে দিল। কমন এরার্স মানে যে কোনো টপিক থেকে গ্রামারের তোমাকে প্রশ্ন তুলে দেবে, ঠিক আছে? তাহলে এইভাবে এগুলো জাস্ট দেখানোর জন্য দিয়েছে, এভাবে পড়লে তোমাদের হবে না, তোমাদের কমপ্লিট সিলেবাসটাই পড়তে হবে গ্রামারে। এবার আমি স্টার্টও করেছিলাম তোমাদের, দেখো নাউন দিয়ে শুরু করেছিলাম একদম। তোমরা দেখিয়েছো যে নাউনের কতটুকু মাত্র আমরা পড়েছি, তাতেই আমাদের 2 ঘন্টার বেশি টাইম লেগে গেছে দুটো ভিডিওতে। তাহলে এইভাবে যদি আমি প্রত্যেকটা টপিক করি, কম্বাইন্ড ইংলিশের যে সিলেবাসটা পড়াই আমি, সেখানে টোটাল 30টা চ্যাপ্টার থাকে। তার মধ্যে 8টা চ্যাপ্টার ভোক্যাবুলারির আন্ডারে থাকে, আর 22টা চ্যাপ্টার থাকে গ্রামারের আন্ডারে। সেই গ্রামারের যে সিলেবাসটা, সেটাকেও আবার 3টে পার্টে আমি ভাগ করে পড়াই। তার মধ্যে 14টা টপিক থাকে কেবলমাত্র ফাউন্ডেশনাল গ্রামারের ওপরে। এই সিলেবাসটার বেশিরভাগটাই হচ্ছে ফাউন্ডেশনাল গ্রামারের ওপরে দিয়েছে, যদিও এই ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং এগুলো আমি ফাউন্ডেশনাল গ্রামারে করাই না, এগুলো ফাংশনাল গ্রামারের আন্ডারে আসে। আর একটা থাকে প্র্যাকটিক্যাল গ্রামারের কিছু চ্যাপ্টার থাকে, যেগুলো এখানে কিছু দেয়নি, আর সেগুলো থেকে আশা করছি প্রশ্নও দেবে না। যেমন তোমার জাম্বেল, পিকিউআরএস যাকে বলে, আশা করছি দেবে না, তবে বলাও যায় না, দিয়েও দিতে পারে, কিছু করার নেই, দিল এটা। এবারে বিষয় হচ্ছে, তার মানে কমপ্লিট সিলেবাসটাই পড়তে হবে। এইবার এইটুকু সময়ের মধ্যে অসম্ভব এই সিলেবাসটা করা আমাদের। কমপ্লিট কম্বাইন্ড ইংলিশের যে সিলেবাস, সেটা কম করে তো 6টা মাস লাগবেই আমাদের টাইম। যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি বা যেভাবে পড়াই আমি গ্রামারের সিলেবাসটা, সেই টাইমটা তো লাগবেই। তাহলে এখানে এখন আমরা যেটা করব, তোমরা একটু মানে সাজেস্টিভ ওয়েতে আমি কনসেপচুয়াল বেসিসে তোমাদের প্রত্যেক ভিডিওতে এখন 5টা থেকে 10টা করে আমি কনসেপ্ট বলবো। যা টপিক দিয়েছে এর ভিতর থেকেই নিয়ে নেবো, আদার্স অন্যান্য জায়গা থেকেও নেবো। যেমন ধরো তোমার 9-10-এ তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তোমার কনজাংশন, ইন্টারজেকশন দেয়নি, এখান থেকেও আমি নিয়ে নেবো রুল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটোতেই আছে, মুডও আছে, সব জায়গা থেকে রুল এক জায়গায় করে
কনসেপচুয়াল বেসিসে প্রত্যেক ভিডিওতে 5টা বা 10টা করে, যতগুলো হয় 5 থেকে 10টার মধ্যে প্রত্যেক গ্রামারের ভিডিওতে আমি তোমাদের কনসেপ্ট হিসেবে পড়াবো, তোমরা খাতায় নোট করতে থাকবে। আমাদের হয়ে যাক আগে এই পরীক্ষাটা, তারপরে আমার একটা প্ল্যানিং আছে যে কমপ্লিট কম্বাইন্ড ইংলিশের যে 30টা চ্যাপ্টার আছে তার উপর সেটার একটা আমি পুরো প্লেলিস্ট বানিয়ে দেবো, একটা পুরো কোর্স করে দেবো। তবে সেটা নির্ভর করছে যদি সাবস্ক্রাইব যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তখন সামনের যে পরীক্ষা সেগুলোর উপরে দৃষ্টি রেখে আমি দেখব, যদি স্টুডেন্টরা দেখে তাহলে আমি পুরোটাই নিয়ে আসবো এখানে ফ্রিতে, পুরোটা আমি করিয়ে দেবো কম্বাইন্ড ইংলিশের সিলেবাসটা। তবে আপাতত এখন আমরা শুরু করি, তোমরা খাতা নিয়ে শুরু করে দাও। 4 নম্বর ক্লাস থেকে আমাদের শুরু হচ্ছে, এখানে একদম 1 নম্বর কনসেপ্ট থেকে শুরু করব। যতদিন না আমাদের পরীক্ষা হচ্ছে একদম পরীক্ষার আগে পর্যন্ত চলবে। গ্রামারের যে ভিডিওগুলো আসবে 5 থেকে 10টা করে আমরা কনসেপ্ট পড়তে থাকবো। তাহলে যদি ধরো আমরা 10টাও দিতে পারি, আর যদি 5টা করেও করি 50টা আমাদের কনসেপ্ট হয়ে যাবে। যদি 10টা বেশি হয়ে যায়, 20টা হয়ে যায়, তাহলে 100টা আমাদের কনসেপ্ট হয়ে যাবে। তো এইভাবে চলতে থাকবে। যদি আমরা 50টার বেশি করে ফেলি, 60টা বা 70টা করে ফেলি, তাহলে অনেকটা কভার হয়ে যাবে তোমাদের এখান থেকে, এটুকু আমি বলতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা একদম কনসেপ্ট নাম্বার 1 থেকে। কম্বাইন্ড আমি এখানে পড়াচ্ছি, মানে কোনো কনসেপ্টটা ধরো নাউন থেকে নিলাম বা নাম্বার থেকে নিলাম, একটা কনসেপ্ট জেন্ডার থেকে নিলাম, একটা অ্যাডভার্ব থেকে নিলাম, একটা কনজাংশন থেকে নিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে সেগুলো তোমাদের লেখাচ্ছি একটা কম্বাইন্ড ওয়েতে। তোমরা এইগুলো পড়তে থাকো, সাথে একটা গ্রামার বই সাথে রাখবে। আমি তোমাদের বলেছিলাম হয় এসপি বক্সি রাখবে, অথবা পিকে দে সরকার রাখবে, অথবা তোমার রাই মার্টিন রাখবে, যার যেটা ইচ্ছা যে কোনো একটা গ্রামার বই থেকে তোমরা স্টাডি করতে পারো, যে নাউন প্রোনাউন এইভাবে ধরে ধরেও করতে পারো। তবে আপাতত যেভাবে আমি পড়াচ্ছি এই কনসেপ্টগুলো ভালো করে তোমরা নোট করে নাও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কনসেপ্ট নাম্বার 1 থেকে। ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট কনসেপ্ট দেখো, 4টে ফ্রেজ বলছি আমি তোমাদের, তাড়াতাড়ি মুখস্থ করে নাও। যারা জানো খুব ভালো, যারা জানো না অবশ্যই মুখস্থ করো। নাম্বার 1 হচ্ছে সেলডাম অর নেভার। সেকেন্ড হলো সেলডাম ইফ এভার। থার্ড লিটিল অর নাথিং। নাম্বার 4 লিটিল ইফ এনিথিং। সাথে সাথে শোনার সাথে সাথে দেখার সাথে সাথে নোট করো, নোট করার সাথে সাথে মুখস্থ করো। এই ভিডিও যেন আর দেখতে না হয়, আর এই কনসেপ্ট যেন আর পড়তে না হয়। একবার পড়বে, একবার লিখবে, মুখস্থ হয়ে যাবে, ব্যাস। এটাকে নিয়ে বেশি খাটলে হবে না, অনেক টেক্সট রয়েছে তোমাদের পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। সেই জন্য সাথে সাথে আমার সাথে সাথে চলো বলে নাও একবার। সেলডাম অর নেভার, সেলডাম ইফ এভার, লিটিল অর নাথিং, লিটিল ইফ এনিথিং। অলরেডি কিন্তু মাদ্রাসাতে কোয়েশ্চেন এসে গিয়েছিল একটা এই কনসেপ্টটা থেকে। আমি কনসেপ্ট বেসিসে পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করব আমি তোমাদের সেগুলো বলবো। অবশ্যই উপকার পাবে এখান থেকে। তো যারা দেখছো উপকার পাবে, অবশ্যই নোট করো, মুখস্থ করো, মুখস্থ না করলে কিন্তু হবে না। তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যেটা, যে দেখো দুটো টার্ম আছে এখানে, সেলডাম আর লিটিল, আর এদিকে আছে নেভার, এভার, নাথিং, এনিথিং। তাহলে যেটা যেভাবে মনে রাখবে, ঘুলিয়ে যাতে না যায়, সেটা হচ্ছে অর যখনই আসবে তখনই নেগেটিভ আসবে। এইটা মাথায় রাখবে যে অর এলেই অরের পরে কি আসবে? নেগেটিভ। যেমন দেখো লিটিলের পরে অর এসেছে, সেই জন্য নেগেটিভ। নাথিং এসেছে, দেখো নাথিং, এ দেখো নেভার, দুটোই হচ্ছে নেগেটিভ। আর যখনই ইফ আসবে এরপরে পজিটিভ আসবে। তাহলে ইফের পরে এভার, এখানেও ইফ, এরপরে এনিথিং। তাহলে অর এলেই আসবে নেগেটিভ, ইফ এলেই আসবে পজিটিভ। তাহলে একবার বলে নাও, সেলডাম অর নেভার, সেলডাম ইফ এভার, লিটিল অর নাথিং, লিটিল ইফ এনিথিং। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি তোমাদের যেমন অফলাইনে পড়াই আমি স্টুডেন্টদের, তেমনই অফলাইনের মতন করেই বলছি তোমাদের, বারবার বলিয়ে বলিয়ে এগুলো মুখস্থ করিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না প্রসেসটা। তো চলো একটা সেন্টেন্সও লেখা যাক। কেমনভাবে প্রশ্ন দিতে পারে এখানে? উল্টে দেবে, অর্থাৎ অর দেবে তোমাকে, অরের পরে দেখলে যে পজিটিভটা দিয়ে দিল। যেমন ধরে এরকম সেন্টেন্স দিল, উই সেলডাম অর এভার মিট আওয়ার স্কুল ফ্রেন্ডস দিস ডেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে বেশি এক্সাম্পল দেবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। একটা করে আমি কনসেপ্ট বলবো, একটা বা দুটোর বেশি এক্সাম্পল কিন্তু আমি দেবো না এখানে। তাহলে দেখো এই সেন্টেন্সটা যদি তোমাকে এরার কারেকশানে আসে, অথবা এই সেন্টেন্সটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টাইপের যদি দিয়ে দেয় তোমাকে, তাহলে এভাবে দেবে। যদি ধরো এরার কারেকশান আসে, তাহলে এ সেকশান, বি সেকশান
সি ডি, আর এতটা ধরো ডি দিয়ে দিল, আর এইটা হচ্ছে তোমার নো এরার দিল ই সেকশানে, এরকম দিতে পারে, বা চারটে ভাগে ভাগ করে দিতে পারে। এখানে এবিসিডি যেহেতু চারটে অপশান থাকবে, তাহলে এই পুরোটাই ধরো আমরা সি নিয়ে নিলাম, আর এটাকে নো এরার দিয়ে ডি নিলাম এই সেকশানটা। তাহলে এবিসিডি কোনটা অ্যান্সার হবে? তাহলে অবশ্যই অ্যান্সার আমরা বি করে আসবো, কারণ সেলডাম অরের পরে এভার বসবে না, সেলডাম অরের পরে নেভার বসবে। এই প্রশ্নটাই যদি এরার কারেকশান টাইপ না এসে যদি এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টাইপ আসে, তাহলে এই সেলডাম অর এভার এই অংশটা বোল্ড করা থাকবে, বা আন্ডারলাইন করা থাকবে, বা ইটালিক্সে দেওয়া থাকবে। এবার তোমাকে ইমপ্রুভমেন্টের চারটে অপশান দেবে, তুমি শুধু খুঁজে নেবে কোন অপশানে লেখা আছে সেলডাম অর নেভার, এইটা অ্যান্সার করে দিয়ে চলে আসবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি বিষয়টা কি। তাহলে সেলডাম অর এভার হবে না, সেলডাম অর নেভার। যদি সেলডামের পরে ইফ থাকে তখন হবে এভার। ডিয়ার ফ্রেন্ডস, এই হলো আমাদের কনসেপ্ট নাম্বার 1 কমপ্লিট। একটা কনসেপ্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। যখনই কনসেপ্ট পড়বে তোমাকে কিন্তু অত্যন্ত সিরিয়াসলি পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যে এই কনসেপ্টটা থেকেই প্রশ্ন এসে গেছে পরীক্ষাতে। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এটা কোশ্চেন এসে গেছে, এইভাবে তোমাকে পড়ে মুখস্থ করতে হবে, এটাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন থেকে যদি হাল ছেড়ে দাও যে কোনটা আসবে, আদৌ আসবে কি আসবে না, এত কনসেপ্ট পড়ে কী করবো, এরকম ভাবলে হবে না। তোমাকে ভেবেই নিতে হবে এটা থেকে প্রশ্ন এসে গেছে, আর অলরেডি এটা থেকে মাদ্রাসাতে কোয়েশ্চেন দিয়েছিল। তাহলে বলা যায় না, ওখানে সেলডাম দিয়ে দিয়েছিল, এবার হয়তো লিটিল অর নাথিং দিয়ে দিল, লিটিল ইফ নাথিং দিয়ে দিল, হবে লিটিল অর নাথিং। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস চলো সেকেন্ড কনসেপ্ট দেখি আমরা। ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 2, সময় যাতে কম লাগে সেই জন্য অলরেডি আমি লিখে নিয়েছি আগে এটা। তো যে কটা এখানে আমি ওয়ার্ড এবং ফ্রেজ লিখেছি, তোমাদের প্রথম কাজ এগুলো ভালো করে মুখস্থ করে নেওয়া, প্রত্যেকটা ভালো করে দেখো এবং মুখস্থ করো। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ। দেখো একটা টেকনিকে লেখা আছে এটা, যেমন উইথ, অ্যালং উইথ আর টুগেদার উইথ, পরপর করো মুখস্থ হয়ে যাবে এক্ষুনি। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, দেখো প্রত্যেকটা শেষে উইথ আছে। এক্সেপ্ট, নাথিং বাট, নো লেস দ্যান, দুটো নেগেটিভ নিয়ে নিয়েছি, নাথিং আর নো, তাহলে নাথিং বাট, নো লেস দ্যান। লাইক, আনলাইক, পরপর নিয়ে নিয়েছি আমি। রাদার দ্যান, বিসাইডস, ইন অ্যাডিশন টু, বিসাইডসের মানেও যা, ইন অ্যাডিশন টু এটার মানেও তাই, পাশাপাশি, আরও, তাছাড়াও, বাংলা করলে এই দুটোর মানে এটাই দাঁড়ায়। অ্যান্ড নট, শুধু নট বা শুধু অ্যান্ড নয়, কিন্তু অ্যান্ড নট। এরপরে যে কটা লিখেছি দেখো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তোমাদের। সবার শেষে বাই আছে, হেডেড বাই, গভর্নড বাই, রুলড বাই, লেড বাই, রান বাই, ডমিনেটেড বাই, কন্ট্রোলড বাই, সব কটা বাই। আর লাস্টে আছে মোর সামবডি অথবা সামথিং দ্যান ওয়ান, অর্থাৎ মোর সামবডি সামথিং দ্যান ওয়ান। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, ভালো করে খেয়াল করো, আমি অ্যান্ড লিখিনি, যদিও অ্যান্ডের মানেও যা, অ্যাজ ওয়েল অ্যাজের মানেও তাই, সেম মিনিং করে এরা, কিন্তু এদের রুল কিন্তু আলাদা, এই দুটোর ব্যবহার আলাদা। এবার এগুলো মুখস্থ করে কি হবে, রুলটা কি অ্যাকচুয়ালি? তাহলে রুলটা তোমরা যারা খাতা পেন নিয়ে নোট করছো তারা অবশ্যই এইভাবে লেখো রুলটাকে, যে নিম্নলিখিত শব্দ বা ফ্রেজগুলি দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটি এবং প্রোনাউনটি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। ভালো করে নোট করে নাও। এই নিম্নলিখিত, এই যে এখানে ওয়ার্ডও কিছু লিখেছি আমি, যেমন আমি ওয়ার্ড লিখেছি উইথ, এটা হচ্ছে একটা ওয়ার্ড, বাকি এগুলো সব দেখো লাইক, আনলাইক এগুলো ওয়ার্ড, বিসাইডস একটা ওয়ার্ড, বাকি এগুলো সব ফ্রেজ, কারণ একের বেশি শব্দ রয়েছে। তাহলে এইভাবে লেখো যে নিম্নলিখিত শব্দগুলি বা ফ্রেজগুলি দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, এগুলো সব কনজাংশন, সেই জন্য যুক্ত করবে দুটো সাবজেক্টকে। তাহলে দুটো সাবজেক্ট যদি যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটি কোন সাবজেক্ট অনুযায়ী হবে, ভার্বটি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, এবং ভার্বের সাথে সাথে লেখো প্রোনাউন যদি থাকে সেখানে, প্রোনাউনটিও হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এই হচ্ছে তোমাদের সেকেন্ড কনসেপ্ট। এবারে এখান থেকে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো, এই যে রুলটা এটা খুব ইম্পর্টেন্ট, আর এই রুলটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে। ডিয়ার ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে এই রুলটা থাকে। আর এর আগে প্রথম যে আমি কনসেপ্টটা বললাম সেটা হচ্ছে অ্যাডভার্বের। তাহলে এবার দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে রুলটা, ধরো এরকম সেন্টেন্স তোমাকে দিয়েছে যে দ্য ডাইরেক্টর as well as the dancers
এবার তোমরা আমাকে বলো যে আমি এখানে ওয়াজ লিখবো নাকি ওয়ার লিখবো। তারপরে আছে প্রেজড বাই দ্য পাবলিক। ধরো এরকম একটা সেন্টেন্স তোমাকে দিয়েছে, তোমরা এই সেন্টেন্সটাতে তোমাদের বলতে হবে যে আমি ওয়াজ না ওয়ার কোনটা লিখবো। আশা করছি তোমরা সকলেই বলতে পারছো। তো এখানে খেয়াল করো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজটা দেখি কিন্তু তোমাদের মাথায় যেন ক্লিক করে যায় যে এটা একটা কনসেপ্টে দাদা বলেছিল। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ যখনই থাকবে দেখবে এ কী করবে, যেহেতু কনজাংশন এর বাঁ দিকে একটা সাবজেক্ট থাকবে, ডান দিকে আরেকটা সাবজেক্ট থাকবে, এটা সাবজেক্ট 1 এটা সাবজেক্ট 2, এই দুটো সাবজেক্টকে এ জয়েন করছে। তাহলে প্রশ্ন হচ্ছে এর বাঁ দিকে সাবজেক্টটা আছে সিঙ্গুলারে, ডাইরেক্টর এটা একটা সিঙ্গুলার, আর ডান্সার্স এটা প্লুরাল নাম্বারে আছে, দুটোই নাউন, একটা সিঙ্গুলার নাউন একটা প্লুরাল নাউন। তাহলে প্রশ্ন হচ্ছে আমি ভার্বটা কি লিখবো, আমি ওয়াজ লিখবো নাকি ওয়ার লিখবো। তার মানে বলতে চাইছি যে আমি এই ডাইরেক্টরকে আমি সাবজেক্ট ধরবো, মেন হেডওয়ার্ড ধরবো, নাকি ডান্সার্সকে আমি হেডওয়ার্ড ধরবো। তাহলে সব সময় মনে রাখবে আমি যে লিস্টটা দিয়েছি তোমাদের ওয়ার্ড এবং ফ্রেজের, এই ক্ষেত্রে বাঁ দিকেরটাকে নেব আমরা, অর্থাৎ প্রথমের সাবজেক্টটাকে নেব আমরা। তাহলে প্রথমের সাবজেক্ট এইটাকে হেডওয়ার্ড ধরবো, তাহলে এখানে হেডওয়ার্ড আমাদের ডাইরেক্টর হয়ে যাচ্ছে, আর ডাইরেক্টর যেহেতু সিঙ্গুলার সেহেতু আমরা এখানে ওয়াজ নেব, এখানে ওয়াজ অ্যান্সার হবে আমাদের। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবার একটা আমি নিচ্ছি এখানে যেখানে ভার্বের সাথে সাথে প্রোনাউনও অ্যাড হয়ে যাবে। ধরো এরকম দিয়েছে তোমাকে, মাই সিস্টার অ্যালং উইথ হার ফ্রেন্ডস। এইবার বলো আমাকে এখানে আমি ইজ লিখবো নাকি আর লিখবো। ডুইং ড্যাশ জব ইন দিল্লি। এবার তোমাদের বলতে হবে প্রথম এখানে ইজ না আর কোনটা লিখবো, আর এই গ্যাপটাতে আমরা কি লিখবো, হার লিখবো নাকি দেয়ার লিখবো। তাহলে এখানে আমি ভার্বের সাথে সাথে প্রোনাউনকেও অ্যাড করে দিয়েছি। এবার তোমাদের বলতে হবে আসলে এটা প্রোনাউন নয়, কিন্তু মনে রাখবে এই হার বা দেয়ার এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর যদি আমি লিখতাম দেয়ার্স তখন হয়ে যেত পজেসিভ প্রোনাউন। আর এই হার যেটা এটা হার্স এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, আর দেয়ার্স এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে আমাদের বলা উচিত যে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে চলো তাহলে আমাকে বলো তোমরা যে এখানে আমরা কোনটা নেব। তাহলে আশা করছি সকলে বলতে পারছো। দেখো লক্ষ্য করো এখানে অ্যালং উইথ, চিনতে পেরে গেছো ফ্রেজটাকে, আমরা ওই লিস্টের মধ্যে লিখেছিলাম। তাহলে যখনই অ্যালং উইথ পাবে তখন আর ডান দিকে এগোবে না, বাঁ দিকে। তাহলে এখানে হেডওয়ার্ড মানে সাবজেক্ট আমরা কোনটাকে নেব, সিস্টারকে নেব। সিস্টার যেহেতু সিঙ্গুলার সেহেতু আমরা এখানে ইজ অ্যান্সার নেব ভার্ব হিসেবে, আর যে প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ আসবে সেটা সাবজেক্ট অনুযায়ী আসবে, অর্থাৎ সিস্টার অনুযায়ী আসবে। তাহলে আমরা এখানে হার লিখব, দেয়ার লিখব না। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের বিষয়টা কি। ডিয়ার ফ্রেন্ডস, আর আমি এক্সাম্পল দেবো না, অনেক এক্সাম্পল দেওয়া যায় কিন্তু অনেক সময় লেগে যাবে তাতে। চলো আমরা এগিয়ে যাই আমাদের কনসেপ্ট নাম্বার 3। দুটো কনসেপ্ট আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার আমি কনসেপ্ট নাম্বার 3 বলবো, শেষে আবার একবার রিভাইজ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই, এখানেই মুখস্থ হয়ে যাবে তোমাদের পড়তে পড়তে। চলো তো ওকে ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 3তে চলে এসেছি। এবার এই কনসেপ্ট নাম্বার 3 আমরা জেন্ডার থেকে নিচ্ছি। তাহলে এখানে তোমরা দেখো দুটো লিস্ট আমি এখানে দিয়েছি, তো এইভাবে লিখবে যে নিম্নলিখিত ম্যাসকিউলাইন নাউনগুলির কোনো ফেমিনাইন জেন্ডার নেই। মানে এই যে ম্যাসকিউলাইন জেন্ডারের যে নাউনগুলির এদের ফেমিনাইন জেন্ডারের কোনো কাউন্টার পার্ট নেই। তারপরে তোমরা এই 5টা আমি যে লিখেছি এগুলো ম্যাসকিউলাইন জেন্ডারের নাউন, এদের নোট করে নেবে। এর সাথেই তার নিচে লিখবে, আবার লিখবে যে নিম্নলিখিত ফেমিনাইন জেন্ডারের নাউনগুলির কোনো ম্যাসকিউলাইন জেন্ডারের কাউন্টার পার্ট নেই। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সবসময় ম্যাসকিউলাইন, এদের কোনো ফেমিনাইন হবে না। এই ওয়ার্ডগুলো হচ্ছে সবসময় ফেমিনাইন জেন্ডারে থাকবে, এদের কোনো ম্যাসকিউলাইন ফর্ম নেই। এবার দেখো আমরা সাধারণত যে নাউন বিভিন্ন যে নাউনগুলো দেখি, কমন নাউনই ধরো, যেমন ধরো গার্ল নিলাম আমি, বয় নিলাম, তাহলে বয় হচ্ছে ম্যাসকিউলাইন, এর একটা ফেমিনাইন কাউন্টার পার্ট থাকবে গার্ল। যে কোনো তুমি নাও, তুমি ডাক নাও তাহলে ড্রেক ডাক হয়ে যাবে, তুমি ড্রোন নাও বি হয়ে যাবে, যে কোনো তুমি নাও জ্যাক নাও জেনি হয়ে যাবে। তাহলে যে কোনো ধরনের টাইগার টাইগ্রেস, লায়ন লায়নেস, জিউ জিউএস, যত তুমি নাউন নেবে তাদের দেখবে একটা ম্যাসকিউলাইন ফর্ম থাকবে, তারই একটা ফেমিনাইন কাউন্টার পার্ট থাকে। কিছু কিছু আবার কমন থাকবে একটা, সেই কমন একটা
ম্যাসকিউলাইন একটা, ফেমিনাইন একটা। যেমন আমি হর্স নিলাম, হর্স হচ্ছে কমন জেন্ডারে পড়ে যাবে, এরই যখন আমরা ম্যাসকিউলাইন নেব তখন হয়ে যাবে তোমার, যেমন ধরো আমি ডগ নিলাম, তাহলে ডগ হয়ে যাবে আমাদের কমন জেন্ডারে পড়ে যাবে, তাহলে ডগের একটা ম্যাসকিউলাইন কাউন্টার পার্ট থাকবে, সেটা হচ্ছে স্টার্ড, আর এর ফেমিনাইনটা হয়ে যাবে বিচ, তাহলে ডগ, স্টার্ড, বিচ। ক্যাটের ক্ষেত্রে কী হবে, ক্যাট, আর যেটা পুরুষ সেটাকে বলে টম, আর মেয়েটাকে বলা হয় মলি। তাহলে ক্যাট, টম, মলি, মলির জায়গায় এবার কুইনও বলা হয়, মহিলা যে বেড়াল আর কি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে দুটো আমি লিস্ট দিয়েছি এদের ক্ষেত্রে কিন্তু কাউন্টার পার্ট নেই, অর্থাৎ নাইটের এর কোনো তুমি ফেমিনাইন বানাতে পারবে না, ঠিক আছে? তাহলে এইগুলো নোট করে নাও, কী কী ম্যাসকিউলাইন আছে, নাইট, ক্যাপ্টেন, জাজ, পার্সন আর স্কোয়ার। একে চিনতে পারছো? এই স্কোয়ার অলরেডি সিজ টুপস টু কঙ্কার পড়ছি আমরা, সেখানে আমরা পেয়ে গেছি যে স্কোয়ার লামকিন, তারপরে টমিও স্কোয়ার হতে তোমার আমাদের স্কোয়ার লামকিন তোমরা অলরেডি পেয়ে গেছো, আর টনি লামকিন পেয়েছো, সেও কিন্তু স্কোয়ার হতে চলেছে, এখনও হয়নি। আর আমাদের যে মিস্টার হার্ড ক্যাসেল আছে উনিও একজন স্কোয়ার, ঠিক আছে? বেশ, তাহলে এই সাইডটা দেখো, এগুলো হচ্ছে সব ফেমিনাইন, এদের কোনো ম্যাসকিউলাইন পাবে না তুমি। কী কী আছে দেখো, নার্স, ভার্জিন, ককেট, ফ্লার্ট, অ্যামাজন, শ্রিউ, প্রুড আর ব্লন্ড। এগুলোর মিনিং তোমরা জানো আশা করছি, নার্সের মানে তো জানোই, ভার্জিন মানেও জানো, ককেট আর ফ্লার্ট এই দুটোর মানে হচ্ছে সেই সমস্ত মেয়ে যারা প্রেমের অভিনয় করে, ঠিক আছে, মানে ছলনাকারী এক কথায় বলতে পারি আমরা। অ্যামাজন হলো পুরুষালী মহিলা, মহিলা যাদের মধ্যে কিছু পুরুষালী গুণ আছে তাদের বলে অ্যামাজন। শ্রিউ হচ্ছে যারা তোমার ঝগড়াটে টাইপের মহিলা, তাদের বলে শ্রিউ। প্রুড কি, প্রুড হচ্ছে কৃত্রিম লজ্জার ভান করে যারা, কৃত্রিম লজ্জাবতী। আর ব্লন্ড মানে তো তোমরা জানো, লাল চুলের যে মেয়ে তাদের বলা হয় ব্লন্ড। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 3 হয়ে গেল আমাদের। এবার চলো আমরা এগিয়ে যাই। তাহলে এটা আমরা নিয়ে নিলাম নাউন থেকে, তাহলে দেখো একটা অ্যাডভার্ব থেকে নিয়ে নিয়েছি, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নিয়ে নিয়েছি, একটা আমরা জেন্ডার থেকে নিয়ে নিলাম। চলো নেক্সট আমরা এগিয়ে যাই কনসেপ্ট নাম্বার 4। এবার এই কনসেপ্ট নাম্বার 4 আর কনসেপ্ট নাম্বার 5 আমি তোমাদের নাম্বার থেকে করাচ্ছি, ওকে? তো চলো নোট করো। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 4 তোমরা হেডিং করো। এই কনসেপ্টটার নাম হচ্ছে কম্পাউন্ড নাউনের কনসেপ্ট। নাম্বারের একটা অংশ এটা, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি, একটা নাউনের সাথে যখন একটি বা দুটি অন্য পার্টস অফ স্পিচের ওয়ার্ড অথবা নাউনই যুক্ত হয়ে একটা ইউনিট তৈরি করবে এবং সেই ইউনিটটা একটা সেন্টেন্সে নিজেও একটা নাউনের কাজ করবে, তাকেই আমরা বলি কম্পাউন্ড নাউন। আবার একবার রিপিট করে দিচ্ছি, তাহলে একটা নাউন থাকবে, সেই নাউনের সঙ্গে এক বা একাধিক শব্দ যুক্ত হবে, যে শব্দগুলো যুক্ত হবে সেই শব্দগুলো নাউনও হতে পারে বা অন্য কোনো পার্টস অফ স্পিচেরও হতে পারে, এবং যুক্ত হয়ে একটা সিঙ্গেল একটা ইউনিট তৈরি করবে, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডই ধরবো সেটাকে আমরা, এবং সেটা কি করবে, সেটা নাউনেরই কাজ করবে, সেন্টেন্সে নাউন হিসেবেই ব্যবহার করা হবে, তাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। এবার রুলটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে এই কম্পাউন্ড নাউনের প্লুরাল কীভাবে বানাই আমরা। তাহলে এখানে একটাই নিয়ম মনে রাখতে হবে, যে যেটা হেড ওয়ার্ড, যেটা প্রিন্সিপাল ওয়ার্ড, যেটা প্রধান শব্দ, মেজর ওয়ার্ড যেটা, সেই ওয়ার্ডটারই প্লুরাল বানাবো। এবার সেই ওয়ার্ডটা যদি এস যোগ করে প্লুরাল হয় তাহলে এস যোগ করব, যদি ইএস যোগ করে প্লুরাল হয় তাহলে ইএস যোগ করব, যদি ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল হয় ভাওয়েল চেঞ্জ করব, যেভাবে সেই ওয়ার্ডটা প্লুরাল হয় সেইভাবেই আমরা সেটাকে প্লুরাল করে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো সেম রেখে দেবো, তাহলেই পুরো কমপ্লিট যে কম্পাউন্ড ওয়ার্ডটা সেটা প্লুরাল হয়ে যাবে। এবার অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় যে কোনটা প্রিন্সিপাল ওয়ার্ড বা কোনটা প্রধান অংশ, সেই জন্য আমি যে কটা বলবো এখানে তোমাদের, এইগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো একটু মুখস্থ করে নিও তোমরা। তাহলে প্রথম দেখো আমরা লিখেছি সিস্টার ইন ল, খুব সহজ এগুলো, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ফাদার ইন ল। এই যখনই ইন ল যেটা দেওয়া থাকবে এটা প্রধান অংশ নয়, প্রধান অংশ হচ্ছে ফার্স্ট যে নাউনটা আছে আমাদের দেখো সিস্টার, এইটাই হচ্ছে মেন ওয়ার্ড এখানে, সেই জন্য এই হেড ওয়ার্ডটার প্লুরাল বানাবো। এবার সিস্টারের প্লুরাল কি হবে, সিস্টার্স হবে, আর বাকি যে অংশটা পড়ে রইলো অ্যাডিশনাল সেটাকে রেখে দাও যেমন আছে, ইন ল রেখে দাও। তাহলে এইটা হয়ে গেল কম্পাউন্ড নাউনের প্লুরাল। এবার এত সহজ তো তোমাকে দেবে না, দেখো এবার আছে গভর্নর জেনারেল, তাহলে তোমাকে দেখতে হবে যে কোনটা হেডওয়ার্ড। তুমি বলবে দাদা বুঝতে পারছি না যে কোনটা হেডওয়ার্ড, গভর্নরটা হেডওয়ার্ড নাকি জেনারেলটা হেডওয়ার্ড। তাহলে এখানে দেখো তোমরা মুখস্থ করে নেবে, বুঝতে না পারলে লিখে নাও, এইগুলোই প্রধান। এখানে গভর্নর ওয়ার্ডটা হচ্ছে মেন, তাহলে আমরা একে প্লুরাল বানাবো গভর্নর্স জেনারেল, জেনারেলটা জেনারেলই থাকবে।
একইভাবে দেখো মেজর জেনারেল, এখানে দেখো এই মেজর ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হেড ওয়ার্ড নয়, এই নাউনটা হচ্ছে হেড ওয়ার্ড। বেশিরভাগ ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ উপস্থিত থাকে তাহলে নাউনটাকে আমরা সবসময় প্লুরাল বানাই, অ্যাডজেক্টিভকে কখনোই প্লুরাল বানাবো না। এবার অনেক সময় কি হয়, সেটা নাউনও হতে পারে, কখনো ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কখনো নাউন হিসেবে কাজ করে, তাহলে খুবই কনফিউজিং ব্যাপার একটা। সেই জন্য কনফিউশনে যাবে না তোমরা, জাস্ট আমি যেটা বলছি, যে কটা দিচ্ছি লিস্টে, এই কটা মুখস্থ করে নিও। ওকে, তাহলে মেজর জেনারেল থেকে আমরা মেজরটাকে মেজরই রেখে দেবো, জেনারেলটাকে আমরা প্লুরাল বানিয়ে দেবো, জেনারেলস করে দেবো। ভালো করে খেয়াল করে দেখো, আগেরটাতে জেনারেলটা প্লুরাল হয়নি, এখানে জেনারেল ওয়ার্ডটা প্লুরাল হয়ে গেছে, খেয়াল করছো। আবার দেখো আছে অ্যাটর্নি জেনারেল, আবার জেনারেল এসছে, তাহলে এখানে কোনটা হেড ওয়ার্ড দাদা? এখানে অ্যাটর্নিটা হেড ওয়ার্ড, এখানে আর জেনারেলটা নয়। তাহলে এবার অ্যাটর্নিকে আমরা বানিয়ে দেবো প্লুরাল, তাহলে কি বানিয়ে দেবো? অ্যাটর্নি, অ্যাটর্নিজ হয়ে যাবে, আর জেনারেলটা জেনারেলি থাকবে। কখনো কখনো দুটো ওয়ার্ডের মাঝে, কম্পাউন্ড নাউনের মাঝে হাইফেন থাকে, কখনো কম্পাউন্ড নাউনের মাঝে হাইফেন থাকে না, সবের ক্ষেত্রে থাকে না, কিছু কিছুর ক্ষেত্রে থাকে। অ্যাটর্নিজ জেনারেল। ডিয়ার ফ্রেন্ড, অ্যাটর্নি শেষে ওয়াই থাকলে কি হয়, আমরা যখন প্লুরাল বানাই তখন ওয়াইটা আই হয়ে গিয়ে ইএস যোগ হয়। কখন? যদি ওয়াইয়ের বাঁদিকে কনসোনেন্ট থাকে তবে, যদি কনসোনেন্ট না থাকে তখন কিন্তু ওয়াইটা ওয়াই থাকবে, শুধু একটা এস লেগে যাবে। এইটা যেন তোমাদের মাথায় থাকে, এটা ভুল করবে না, ঠিক আছে? যেমন ধরো স্কাই বললাম আমি, তাহলে স্কাইয়ের শেষে দেখো ওয়াই আছে, তাহলে এর প্লুরাল কি হবে? স্কাইজ হয়ে যাবে। এবার খেয়াল করো, এর বাঁদিকে কনসোনেন্ট আছে একটা কে, তাহলে এর প্লুরাল যখন আমরা করবো এস কে, আর ওয়াইটা আই হয়ে গিয়ে ইএস লাগিয়ে দেবো, স্কাইজ হয়ে যাবে। তোমরা বলবে দাদা স্কাইজ আবার হয় নাকি এরকম? হ্যাঁ, স্কাইজ হয়। এখানে এর অর্থ হয়ে যায় হিভেন্স, মানে 7টা হিভেন্স আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে, তাহলে স্কাইজের অর্থ হচ্ছে হিভেন্স হয়ে যাবে তখন। ওকে, আর পোয়েট্রিতেও এই স্কাইজ ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এবার চলে এসো আমরা লর্ড লেফটেন্যান্ট, এর উচ্চারণ হচ্ছে লেফটেন্যান্ট, বানানটা দেখো লিউটেন্যান্ট, অনেক সময় স্পেলিংয়ে আসে এটা। তাহলে এবার এখানে কোনটা হেড ওয়ার্ড আমরা দেখব, এখানে হেড ওয়ার্ড হচ্ছে লর্ড, তাহলে লর্ডটাকে আমরা প্লুরাল বানিয়ে দেবো, তাহলে হয়ে যাবে লর্ডস, আর লেফটেন্যান্টটা লেফটেন্যান্টই থেকে যাবে, লেফটেন্যান্ট এটাই থেকে যাবে। এবার দেখো আছে লর্ড জাস্টিস, এটা আবার একটা এক্সেপশনাল কেস, এই ক্ষেত্রে দুটো ওয়ার্ডকেই আমরা প্লুরাল বানিয়ে দেবো, একটাকে বানালে হবে না। তাহলে লর্ডটাকেও প্লুরাল বানাও লর্ডস, আবার জাস্টিসকেও প্লুরাল বানাও, তাহলে হয়ে যাবে জাস্টিসেস। তাহলে এটা হয়ে গেল লর্ডস জাস্টিসেস, কিন্তু ওপরে দেখো লর্ড লেফটেন্যান্ট বললে শুধু লর্ডটার হবে, লর্ডস লেফটেন্যান্ট। তাহলে এইগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। কোট অফ মেল, কোট অফ মেল কি? এক ধরনের পোশাক, এটা যেখানে অনেক স্পাইক লাগানো থাকে, এটা তোমার মধ্যযুগের ইংল্যান্ডের যারা নাইট থাকতো তারা এই ধরনের পোশাক পরে লড়াই করতো, মানে বর্ম বলতে পারো এটাকে এক ধরনের। আর এই কোট অফ মেলটা ডিয়ার ফ্রেন্ডস, এইটা কিন্তু প্রাইমারি টেটে 1 বছর দিয়েছিল এই প্লুরালটা, কোট অফ মেলের। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে মনে রাখবে এই কোট, এইটাই হচ্ছে আমাদের হেড ওয়ার্ড, তাহলে কোটটাকে প্লুরাল বানিয়ে দেবো আমরা, তাহলে এটা হয়ে যাবে কোটস, বাকি যা আছে তাই থাকবে, কোটস অফ মেল, এটা অ্যান্সার হয়ে যাবে। মেড সার্ভেন্ট, খুব ভালো করে দেখো, মেড সার্ভেন্ট, মেড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, কেমন সার্ভেন্ট? মেড সার্ভেন্ট। তাহলে আমরা মেডটাকে প্লুরাল বানাবো না, আমরা বানাবো সার্ভেন্টকে, সার্ভেন্টস। কিন্তু ওম্যান সার্ভেন্ট যদি বলে তখন এই ওম্যানটাও প্লুরাল হবে, সার্ভেন্টটাও প্লুরাল হবে, ব্যতিক্রমী এগুলো, যেখানে দুটো সাইডই প্লুরাল করতে হয়। তাহলে ওম্যানের প্লুরাল কি? উইমেন, ওটা ই হয়ে যাবে, আর সার্ভেন্টটার এস যোগ হয়ে যাবে, উইমেন সার্ভেন্টস। ঠিক একইভাবে ম্যান সার্ভেন্ট আমি লিখে দিয়েছি, তাহলে ম্যানটাও প্লুরাল হয়ে যাবে মেন, আর সার্ভেন্টটাও প্লুরাল হয়ে যাবে সার্ভেন্টস। এবার দেখো এখানে ম্যান সার্ভেন্ট ছিল, হয়ে গেল মেন সার্ভেন্টস, দুদিকেই প্লুরাল হলো। কিন্তু ম্যান ইটার যদি দেয়, ম্যান ইটার, তাহলে এখানে প্রধান শব্দ হচ্ছে ইটারটা, কি ইটার সেটা পরের ব্যাপার, ইটার হচ্ছে হেড ওয়ার্ড, তাহলে ইটারটাকে প্লুরাল বানাবো, ম্যানটাকে বানাবো না, কারণ ম্যান এখানে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ম্যান ইটার থেকে আমরা করে দেবো ম্যান ইটার্স, এটা যেন তোমরা আবার মেন ইটার্স করে দিতে যেও না। ঠিক একইভাবে ম্যান লাভার যদি থাকে সেটা হয়ে যাবে ম্যান লাভার্স, কারণ লাভারটা ওখানে হেড ওয়ার্ড হচ্ছে। তাহলে এইগুলো দেখো খুব ব্যতিক্রমী ক্ষেত্র, এইগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরও কয়েকটা শব্দ আমি তোমাদের বলছি, একটু নোট করো। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট ওয়ার্ড আছে সার্জেন্ট মেজর, এখানে সার্জেন্টটা হচ্ছে হেড ওয়ার্ড, সেই জন্য আমরা সার্জেন্টকে প্লুরাল বানাবো, তাহলে লিখে নাও সার্জেন্টস মেজর। ওকে, এবার চলে আসি আমরা এয়ার অ্যাপারেন্ট, এই যে ওয়ার্ডটা আছে না HEIR, এর উচ্চারণ হচ্ছে এয়ার, যেহেতু এ সাউন্ড আসছে অর্থাৎ ফার্স্টের সাউন্ডটা ভাওয়েল সাউন্ড, তাহলে যদি তোমাকে আর্টিকেল জানতে চাই ড্যাশ এয়ার,
তাহলে অবশ্যই তোমরা অ্যান এয়ার বসাবে, এয়ার বসিয়ে দিও না, জানো যে এইচ আছে তাহলে এ বসিয়ে দেবো না, উচ্চারণ অনুযায়ী আমাদের আর্টিকেল বসে। তাহলে এখানে এয়ার সাউন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড প্রথমে আসছে, সেই জন্য অ্যান বসবে আমাদের। ওকে, তো এগুলো ডিটেলসে বলার সময় নেই, এগুলো অনেক বড় বড় বিষয় এক একটা, যে কেন এরকম হয় এসব আর্টিকেলের চ্যাপ্টারে ভালো করে আমি ব্যাখ্যা করব যখন তোমাদের আমি করাবো এগুলো, কম্বাইন্ড ইংলিশের কোর্স করাবো, তখন সব ডিটেলসে বলবো এগুলো। এবার দেখো তাহলে এখানে প্রধান শব্দ কোনটা, এয়ারটাই প্রধান শব্দ, তাহলে এয়ারের সাথে এস বসিয়ে দাও, এয়ার্স অ্যাপারেন্ট। ওকে, গো বিটুইন শেষে বসবে, গো বিটুইনস। এই ধরনের যে ফ্রেজগুলো আছে যেখানে তুমি কোনো নাউন খুঁজে পাচ্ছ না কিন্তু কাজ করছে নাউনের এই কম্পাউন্ডটা, দুটো ওয়ার্ড অ্যাড হয়েছে সেই জন্য এটা নাউন কম্পাউন্ড, কিন্তু এখানে তুমি কোনো নাউন খুঁজে পাচ্ছ না। গো এটাও ভার্ব, আর বিটুইন এটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে কোনো নাউন নেই অথচ কাজ করছে নাউনের, তখন শেষে এস বসাবে। যেমন ইনকাম, ইন হচ্ছে প্রিপোজিশন, কাম হচ্ছে ভার্ব, ইনকামস শেষে বসে যাবে। ঠিক আছে, তাহলে চলো, তাহলে গো বিটুইনস হয়ে গেল। কমান্ডার ইন চিফ প্রধান শব্দ, দেখেই বুঝতে পারছো কমান্ডার হচ্ছে প্রধান শব্দ, তাহলে কমান্ডারের সঙ্গে আমরা এস বসাবো, কমান্ডার্স, তারপরে যা আছে লিখে দাও, চেঞ্জ করো না কিছু। তারপরে চলে আসো জেনারেল স্টাফ, প্রধান হচ্ছে এখানে স্টাফ, জেনারেলটা প্রধান শব্দ নয়, স্টাফ, তাহলে আমরা কি করব, জেনারেল স্টাফস, এস লাগিয়ে দেবো শেষে। ওকে, নাইট টেম্পলার খুব ইম্পর্টেন্ট, এটাও হচ্ছে একটা ব্যতিক্রমী, এখানে দুটো সাইডেই আমাদের এস লাগাতে হবে, অর্থাৎ দুটো সাইডকেই প্লুরাল করতে হবে, তাহলে আমরা নাইটস টেম্পলার্স দুদিকেই বানিয়ে দেবো আমরা প্লুরাল। লাস্ট চলে এসো পাসার বাই, পাসার বাইয়ে দেখতেই পাচ্ছ অবশ্যই নিশ্চয়ই এই প্রিপোজিশনটা প্লুরাল হবে না, বাইটা করবো না এখানে, পাসারটাকে করবো আমরা, তাহলে পাসার্স বাই। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার কিছু ওয়ার্ড আছে যেখানে দুটো করে শব্দ তো আছে কিন্তু দুটো আলাদাভাবে বসে না, একসাথে কম্বাইন্ড ওয়েতে একটাই ওয়ার্ড হয়ে যায়। যেমন ধরো হ্যান্ড আর ফুল, এই দুটো ওয়ার্ড অ্যাড হয়ে যায় হ্যান্ডফুল। এবার যখনই অ্যাড হবে এই শেষের একটা এল উঠে যায়, ঠিক ওয়েলকামের মতন। যেমন ধরো ওয়েলকাম, ওয়েলকাম কি, ওয়েল বানান কি WELL, আর কাম বানান COME, যখন অ্যাড হয়ে যাবে তখন একটা এল উঠে যায়, WELCOME হয়ে যায়। তেমনই হ্যান্ডফুলের শেষের এলটা উঠে গিয়ে হ্যান্ডফুল হয়ে যাবে। স্কিলফুল, স্কিলফুল খুব ভালো বুঝতে পারবে, দেখো SKILL আর ফুল হচ্ছে FULL, যখনই অ্যাড হয়ে যাবে এর শেষের এলটা উঠে যাবে, এর শেষের এলটা উঠে যাবে, দিয়ে কি হয়ে যাবে SKILFUL, এটা বানান হয়ে যাবে। এটা এক বছর একটা এক্সামে এসেও ছিল, স্কিলফুল এই তোমার স্পেলিং হিসেবে। ঠিক আছে, তাহলে এবারে এরকম শব্দ যদি হয়, দেখতে পাচ্ছ এটা একটা কম্পাউন্ড শব্দ হ্যান্ডফুল, এবার এর যদি প্লুরাল হয় সব সময় মনে রাখবে এখানে যেন এরকম ভেবো না যে দাদা ফুলটা তো কখনো এটা হেড ওয়ার্ড নয়, হেড ওয়ার্ড হচ্ছে হ্যান্ডটা, তাহলে কি আমি হ্যান্ডসফুল এরকম লিখবো না, এরকম লিখতে পারবো না, কারণ এটা একটা কমপ্লিট সিঙ্গেল ওয়ার্ড, এটা দুটো ওয়ার্ড নয়, যেহেতু জুড়ে গেছে ফুলটা এর সাথে সেই জন্য মাঝখানে কিছু আর আমি অ্যাড করতে পারবো না, আমাকে শেষেই অ্যাড করতে হবে। তাহলে অবশ্যই আমি হ্যান্ডফুলস শেষেই এসটাকে দেবো, হ্যান্ডফুলস। ওকে, তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট নাম্বার 4। এটা হলো আমাদের নমিনাল কম্পাউন্ড বা কম্পাউন্ড নাউনের কনসেপ্ট। এবারে আমরা যাব কনসেপ্ট নাম্বার 5, চলো দেখা যাক। কনসেপ্ট এটা আমি তোমাদের নাম্বার থেকেই দিচ্ছি, এটাকে বলা হয় ফরেন প্লুরাল। কি এটা ফরেন প্লুরাল? অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো ইংলিশ শব্দ নয়, সেই যেগুলো অন্য কোনো ভাষা থেকে এসছে, যেগুলোকে আমরা ফরেন ওয়ার্ডস বলি, এই ফরেন ওয়ার্ডসের প্লুরাল আমরা কিভাবে করব। তাহলে এখানে বিশেষ করে আসে মনে রাখবে, হয় ল্যাটিন শব্দ দেবে তোমাকে, অথবা তোমাকে দেবে গ্রিক ওয়ার্ড, অথবা তোমাকে দেবে ফ্রেঞ্চ ওয়ার্ড, কিছু কিছু আবার হিব্রু ওয়ার্ডসও দেয়। তাহলে আমরা প্রধানত এই চারটে সম্পর্কে একটু জেনে নিই, এর মধ্যে আবার সবথেকে বেশি আসে ল্যাটিন আর গ্রিক। ওকে, তাহলে ল্যাটিনের ক্ষেত্রে এগুলো কিভাবে মনে রাখবে, এগুলো বইয়েতে তো তুমি লিস্ট পেয়ে যাবে, কিন্তু আমি একটু অন্যভাবে তোমাদের বলছি, এখানে মুখস্থ করার জন্য একটু ট্রিক আকারে বলছি। ল্যাটিনটাকে তুমি 3টে ভাগে ভাগ করে নাও, ওকে, আর গ্রিকটাকে তুমি 2টো ভাগে ভাগ করে নাও। সবসময় মনে রাখবে যে ল্যাটিনে যদি আম থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে আম থেকে হয়ে যাবে আ, যদি থাকে আস শেষে, আস থেকে হয়ে যাবে আই, ই উচ্চারণ করবে না, আই উচ্চারণ করবে। আর যদি থাকে শেষে দেখবে EX অথবা IX অথবা X অথবা X, এরকম যদি থাকে তাহলে এটা হয়ে যাবে ইসিজ, ICES। তাহলে ঝটাঝট মুখস্থ করে ফেলো। ল্যাটিনের ক্ষেত্রে আম থেকে আ,
আস থেকে আই, এক্স বা ইক্স থেকে ইসিস। আবার পড়ো আম থেকে আ হবে, আস থেকে আই হবে, এক্স বা ইক্স থেকে ইসিস হবে। এটা কিসের ক্ষেত্রে বলছি আমি? এটা ল্যাটিনের ক্ষেত্রে বলছি। চলো ল্যাটিনটাই আগে আমরা দেখে নিই। যেমন ধরো তোমাকে একটা শব্দ দিল যে কারিকুলাম, কারিকুলাম এই ওয়ার্ডটা দিল। এবার দেখো এই ওয়ার্ডটা শেষে কি দেখতে পাচ্ছ তুমি? ইউ এম, আম আছে। তাহলে এর প্লুরাল আমরা কিভাবে করব? অলরেডি তুমি মুখস্থ করেই ফেলেছো যে আম থাকলে আ হয়ে যাবে। তাহলে এই আমের জায়গায় আ বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে CUL এতটা লেখো, আর UM এর বদলে একটা এ বসিয়ে দাও, তাহলে হয়ে গেল কারিকুলা। কারিকুলাম ছিল, হয়ে গেল কারিকুলা। তাহলে এটা হচ্ছে ল্যাটিনের একটা অংশ। ঠিক একইভাবে ধরো তোমাকে দিল ডেটাম, DATUM, ডেটাম। তাহলে ডেটাম থেকে কি হয়ে যাবে? ডেটা। ডেটাম থেকে ডেটা। এখানেও আম আছে, আম থেকে হয়ে যাবে আ। তোমাকে দিল ওভাম, ওভাম থেকে হয়ে যাবে ওভা। তোমাকে দিল মিডিয়াম, মিডিয়াম থেকে হয়ে যাবে মিডিয়া। এটা তো খুব কমন আমাদের, মিডিয়াম থেকে মিডিয়া। এবার ফ্রেন্ডস একটা বিষয় বলছি, দেখো তুমি বইয়েতে এই মিডিয়াম শব্দটার আবার মিডিয়ামস লেখাও দেখতে পাবে প্লুরালে, মিডিয়ামস। এবার প্রশ্ন হচ্ছে এরকম কেন দাদা? এগুলো তো ফরেন শব্দ, মিডিয়াম হচ্ছে ল্যাটিন শব্দ, ফরেন শব্দ, তাহলে আম থেকে তো আই হওয়া উচিত, আবার মিডিয়ামস কেন হচ্ছে? তাহলে যেখানে দেখবে দুটো করে প্লুরাল দেয়া আছে, একটা এস দিয়ে আর একটা ফরেন আকারে, এই দুটোর ক্ষেত্রে মনে রাখবে অর্থ বদলে যায়। কারণ এই যে মিডিয়াম ওয়ার্ডটা আছে না, এর দুটো মানে হয়। একটা তো সাধারণভাবে আমরা মিডিয়াম বলতে যেটা বুঝি মাধ্যম, আর একটা হচ্ছে মিডিয়াম, এটা একটু তোমার ওই মিস্টিক্যাল সেন্সে বসে। যেমন প্ল্যানচেট শুনবে তোমরা, প্ল্যানচেট করা হয় মৃত আত্মাদের ডাকার জন্য। সেখানে যে ব্যক্তির মধ্যে সেই জীবাত্মার আবেশ ঘটে তাকেও মিডিয়াম বলা হয়। তাহলে মিডিয়াম শব্দের যদি সেই অর্থ নিয়ে আমরা, তার যে প্লুরাল হবে সেটা কিন্তু মিডিয়া হবে না। এই মিডিয়া তো হচ্ছে সংবাদ মাধ্যম। তখন ওই মিডিয়াম যদি অনেকগুলো রকম মিডিয়াম থাকে, প্ল্যানচেটের ক্ষেত্রে ধরো প্ল্যানচেট শব্দটা ইংলিশে, এটার উচ্চারণ প্লাশে, তাহলে এটার যখন প্লুরাল করি আমরা, তখন এই মিডিয়াম লাগাই যার ভিতরে ওই জীবাত্মাগুলো আসে, তার প্লুরাল হচ্ছে মিডিয়ামস, অর্থাৎ অর্থটাই বদলে যায়। কিন্তু তোমরা এইভাবেই মুখস্থ করবে যে মিডিয়াম থেকে মিডিয়া, এটা ল্যাটিনের একটা ফরেন প্লুরাল। ওকে, এবার চলে আসি আমরা আস থেকে আই। আস থেকে আই, আস যেমন সিলেবাস, খুব কমন শব্দ, সিলেবাস আমরা সবাই জানি। তাহলে সিলেবাস থেকে কি হয়ে যাবে? সিলেবাই। তাহলে এই আসটাকে আসের বদলে আই লিখে দাও, আর আই উচ্চারণ করবে, সিলেবি উচ্চারণ করো না, সিলেবাই, এটাই উচিত করা। সিলেবাই এরকম সাউন্ড করবে। ঠিক একইভাবে আমরা ক্যাকটাস নিতে পারি, ক্যাকটাস। তাহলে দেখো ক্যাকটাসের শেষেও কি আছে? আস দেখতে পাচ্ছ, তাহলে আই করে দাও, ক্যাকটাই, ক্যাকটাই হয়ে গেল। ঠিক একইভাবে জিনিয়াস, জিনিয়াস এর ক্ষেত্রে কি হয়ে যাবে? জিনিয়াই অথবা জিনি, এরকমও উচ্চারণ হয় এটার। একই জিনিস এখানেও দেখতে পাবে যে এটার আবার দুটো প্লুরাল হয়, জিনিয়াই বা জিনিও হয়, আবার জিনিয়াস তার সঙ্গে ইএস লাগিয়ে দিই, কারণ এর শেষে যেহেতু এস আছে তাহলে ইএস যোগ করে প্লুরাল করব, জিনিয়াসেস। তাহলে দুটো প্লুরাল পাচ্ছি আমরা, একটা জিনিয়াই, একটা জিনিয়াসেস। এটা কেন? ঠিক একই বিষয়, এখানেও অর্থ আলাদা। যদি তুমি দেখো যে স্পিরিটস অর্থ আসছে, অর্থাৎ অনেক তোমার ভূত প্রেত, তার জন্য আমরা প্লুরাল বানাবো এইটা, GENII, জিনি। আর যদি দেখো অর্থ আসছে জিনিয়াসের মানে কি? প্রতিভাবান ব্যক্তি, তাহলে অনেক প্রতিভাবান ব্যক্তি, তখন আমরা করব জিনিয়াসেস। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আম থেকে আ, আস থেকে আই, এক্স বা ইক্স থেকে ইসিস। এটা কি? এক্স বা ইক্স থেকে ইসিস। ধরো তোমাকে দিল কোডেক্স, দেখো বানানটা দেখো, CODEX, ল্যাটিন শব্দ, শেষে আছে এক্স। তাহলে এক্স পেলেই আমরা ইসিস বসিয়ে দেবো, ইএক্সটাকে তুলে দিয়ে। তাহলে COD এতটা লেখো, আর শুধুমাত্র এই ইএক্সের জায়গায় বসিয়ে দাও ICES, ব্যাস। এইটাই সবসময় বসবে, ICES, এটা মুখস্থ করে নেবে, উচ্চারণটা হবে ইসিস। তাহলে কি উচ্চারণ হয়ে গেল? কোডিসিস। তাহলে কোডেক্স থেকে হয়ে গেল কোডিসিস। একইভাবে তোমাকে যদি দেয় ধরো ভার্টেক্স, ভার্টেক্স, তাহলে তুমি কি বানাবে এটাকে? ভার্টিসিস, VERT, আর ইএক্সের জায়গায় বসিয়ে দাও ICES, হয়ে গেল ভার্টিসিস। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে। ইন্ডেক্স, যারা ম্যাথ করো তারা জানো ইন্ডেক্স থাকে ম্যাথে, তাহলে ইন্ডেক্স থেকে এটা হয়ে যায় ইন্ডিসিস, চ্যাপ্টার নামই হচ্ছে ইন্ডিসিস। তাহলে ইএক্সের জায়গায় বসিয়ে দাও IND, আর ICES ইএক্সের জায়গায় বসিয়ে দাও, হয়ে গেল ইন্ডিসিস। ব্যাস, ল্যাটিন কমপ্লিট আমাদের। এর বাইরে ল্যাটিনে কিছু করতে হবে না, মানে ওয়ার্ড কমপ্লিট বলিনি আমি, মানে এই তিনটে শুধু ট্রিক মনে রাখবে, একটা আম থেকে আ, একটা আস থেকে আই, একটা এক্স বা ইক্স থেকে ইসিস, ব্যাস। এর আন্ডারে সমস্ত ল্যাটিন ওয়ার্ডগুলো পড়ে যাবে, ফরেন প্লুরাল। এবার আমরা আসি গ্রিকে, যার দুটো ট্রিক আছে।
তাহলে ডিয়ার ফ্রেন্ডস, গ্রিকের ক্ষেত্রে তোমরা দুটো মনে রাখবে, একটা হচ্ছে অন থেকে আ, আর একটা হচ্ছে সিস থেকে শেষ। ওকে, তাহলে এই দুটো মুখস্থ করে নাও এইভাবে। তাহলে একটা হচ্ছে অন থাকলে করে দেবো আমরা আ, আর যদি শব্দের শেষে সিস থাকে আমরা করে দেবো শেষ। এটা কিসের কথা বলছি আমি? গ্রিক প্লুরালের কথা বলছি। তাহলে যেমন ধরো তোমাকে দিল ক্রাইটেরিয়ান, তাহলে দেখো এর শেষে কি আছে? অন আছে। তাহলে এখান থেকে আমি কি করে দেবো? ক্রাইটেরি, আর ও এন এর জায়গায় বসিয়ে দেবো এ, উচ্চারণ হবে আ। তাহলে হয়ে গেল ক্রাইটেরিয়া। ফিনোমেনান দিয়েছে ধরো তোমাকে, ফিনোমেনান, তাহলে তুমি করে দাও এটা ফিনোমেনা, তাহলে অন থেকে আ। ডিয়ার ফ্রেন্ডস, ল্যাটিনে ছিল আম থেকে আ, আর গ্রিকে হচ্ছে অন থেকে আ। সিস থেকে শেষ, যেমন ধরো তোমাকে দিয়েছে ক্রাইসিস, কমন শব্দ, তাহলে সিসটা করে দাও শেষ, তাহলে হয়ে যাবে ক্রাইসিস। ঠিক আছে, ক্রাইসিস। ডিয়ার ফ্রেন্ডস, এটা হয়ে গেল আমাদের গ্রিক। আমরা এবার দেখে নিই ফ্রেঞ্চের ক্ষেত্রে কি করি আমরা? ফ্রেঞ্চের একটাই শুধু মনে রাখবে, সেটা হচ্ছে যদি ফ্রেঞ্চে উচ্চারণ থাকে উ অথবা অ অথবা ও, এরকম যদি উচ্চারণ হয়, বানানটা থাকবে শেষে এ ইউ। এর উচ্চারণ হবে অ অথবা হবে উ অথবা হবে ও, যাই উচ্চারণ হোক, আমরা কি করব? এর প্লুরালে এ ইউ এর সাথে একটা এক্স লাগিয়ে দেবো, তাহলেই এর প্লুরাল হয়ে যাবে। আর এর উচ্চারণটা শেষে শুধু একটা স সাউন্ড হবে। স অ্যাকচুয়াল হয় না, জ। এবার জটা তো আমাদের নেই বাংলাতে, তাহলে উষ্মীভূত বর্গীয় জ বলে একটা বিন্দি দিয়ে দিতে হয়, এরকম সাউন্ড হয়। তাহলে ধরো দিল বো, দেখো বো মানে ফুল বাবু, তোমাদের বলেছিলাম আমি এটা সিস টুপস টু কঙ্কারে বো কালচারের কথা। তাহলে বো থেকে কি হয়ে যাবে? তাহলে এটা একটা ফ্রেঞ্চ শব্দ, শেষে এ ইউ আছে, তাহলে তুমি কি করবে? যেটা আছে সেটাই লিখবে, একটা এক্স লাগিয়ে দেবে, উচ্চারণ হয়ে যাবে বোজ। ঠিক একইভাবে ধরো দিয়েছে বিউরো, BEUREAU, বিউরো। তাহলে এখানেও দেখো শেষে দেখতে পাচ্ছ এ ইউ আছে, তাহলে এটাও আমরা করে দেবো কি? BUREAUX, বিউরোজ। এটা হয়ে যাবে বিউরোজ। খুব কমন শব্দ মালভূমির ইংরেজি কি? প্ল্যাটু, PLATEAU। দেখো প্ল্যাটু, এখানেও AU আছে, এক্স লাগিয়ে দাও, TEAUX, প্ল্যাটুজ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফ্রেঞ্চ। এবার আমি তোমাদের দুটো আলাদা শব্দ বলছি ফ্রেঞ্চের, এটা একটু নোট করো ফ্রেন্ডস। এই দুটো শব্দ দেখো, ম্যাডাম আর এই শব্দটার কি উচ্চারণ? বানান দেখে তো মনে হচ্ছে মনসিওর এরকম, কিন্তু এরকম উচ্চারণ নয়, এটার উচ্চারণ হবে মশিয়ে। ফ্রেঞ্চ শব্দ, এটার মানে মহাশয় যেটাকে আমরা বলি। তাহলে ম্যাডাম আর মশিয়ে এই দুটো শব্দ ফ্রেঞ্চ শব্দ, এদের প্লুরালে কিন্তু এক্স লাগে না, এদের একটু অন্যভাবে হয়। তাহলে ম্যাডামের ক্ষেত্রে তুমি এটাকে এস লাগিয়েও বানাতে পারো, প্লুরাল ম্যাডামস, অথবা এই শব্দটা তুমি দেখতে পাবে MESDAMES, দেখে তো মনে হচ্ছে মেসডেমস উচ্চারণ হবে, কিন্তু মেসডেমস উচ্চারণ করি না আমরা, ম্যাডামসই উচ্চারণ করি এটাকে, ম্যাডামস। ফ্রেঞ্চ, এই ম্যাডামের দুটো প্লুরাল, তাহলে যদি এটা অপশানে না থাকে এটা অপশানে দেবে তোমাকে, এটা অ্যান্সার হবে। আর এই যে শব্দটা মশিয়ে, এটার প্লুরাল হচ্ছে মেশিয়জ, এরকম উচ্চারণ হয়। এবার বানানটা কি হবে? দেখো MON যেটা আছে এটা হয়ে যাবে MES, আর তারপরে যেটা আছে লিখে দাও SIEUR, আর একটা এস লাগিয়ে দাও শুধু শেষে, তাহলে এটা হয়ে গেল মেসিয়জ। তাহলে মশিয়ে থেকে মেশিয়জ, এটা একটু মুখস্থ করে নিও, এটা মহাশয় ফ্রেঞ্চের একটা ওয়ার্ড। আর ম্যাডাম থেকে ম্যাডামস, এই বানানটা দেখে নেবে, মেসডেমস যেটা দেখাচ্ছি আসলে ম্যাডামস উচ্চারণ হবে। ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে ফ্রেঞ্চ। আর দুটো শব্দ শুধু রয়ে গেল আমাদের, এটা হচ্ছে হিব্রু। তাহলে মনে রাখবে হিব্রু ভাষার যে প্লুরাল, এর শেষে সবসময় ইম থাকে, IM। আমি শুধু দুটো শব্দ বলবো তোমাদের, একটা হচ্ছে চেরাব, CHERUB, তাহলে এর প্লুরালে IM লাগিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? চেরুবিম। দেখো ইম চলে আসে শেষে, ইম। আর একটা হচ্ছে সেরাফ, এই সেরাফের শেষেও তুমি IM লাগিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে সেরাফিম। ক্লিয়ার? তাহলে চেরুবিম আর সেরাফিম, এই দুটো হচ্ছে হিব্রু প্লুরাল। ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ফরেন প্লুরাল। এবার তোমরা আরেকবার বই থেকে নোট করে নেবে, আমি যেগুলো মেন প্রধান যেগুলো আছে সেগুলো বলে দিলাম, তোমাদের ট্রিক আকারে বললাম। এখানে আমি লিস্ট বলিনি কিছু, ফরেন প্লুরালের তো অনেক বড় লিস্ট আছে, সেই লিস্ট আমি বলিনি, আমি তোমাদের ট্রিক বলে দিয়েছি। এবার তোমাদের যেরকম আসবে তোমরা ইজিলি করতে পারবে। যদি ধরো দিল তোমাকে ওয়েসিস, তুমি পারবে কি পারবে না বলো? আমি ধরো দিলাম
ওয়েসিস এইটা পরীক্ষাতে এসেছে ধরো, এর প্লুরাল জানতে চাইছে, তুমি বলতে পারবে না, আমি তোমাকে ট্রিক শিখিয়েছি, যদি শেষে থাকে সিস, সিস থেকে হয়ে যাবে শেষ, তাহলে তুমি করে দেবে এটাকে ও এ, আর এসআইএসটাকে করে দেবে এসইএস, তাহলে হয়ে যাবে ওএসএস। তাহলে এইভাবে অবশ্যই তোমরা করতে পারবে, যাই দিক আশা করব আমি। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াই করে দেবে, আস থেকে আই। তাহলে ল্যাটিনে আমরা কি পেয়েছি? ল্যাটিনে 3টে পেয়েছি, একবার নিজেরা বলে নাও। প্রথমে আমরা পেয়েছি কি বলো, আম থেকে আ, তারপরে কি পেয়েছি আমরা, আস থেকে আই, আর পেয়েছি এক্স বা ইক্স থেকে ইসিস। গ্রিকে আমরা 2টো পেয়েছি, অন থেকে আ, আর পেয়েছি আমরা সিস থেকে শেষ। ফ্রেঞ্চে পেলাম আমরা ও থেকে ওজ, আর হিব্রুতে পেয়েছি শেষে ইম। ব্যাস ডিয়ার ফ্রেন্ডস, চলো একবার প্রথম থেকে আমরা রিভাইজ করিনি। আজকে 5টা আমরা কনসেপ্ট শিখেছি গ্রামারের। আজকে আমাদের ক্লাস 4, 5টা কনসেপ্ট আমরা শিখলাম। 1 নম্বর কনসেপ্টে আমরা পেয়েছি 4টে ওয়ার্ড, সেলডাম অর নেভার, সেলডাম ইফ এভার, লিটিল অর নাথিং, লিটিল অর, লিটিল ইফ এনিথিং, এটা পেয়েছি। সেকেন্ড আমরা দেখেছিলাম যে কিছু আমি তোমাদের ফ্রেজ বলেছিলাম যেগুলোর দুদিকেই সাবজেক্ট থাকবে, বাঁ দিকে এবং ডান দিকে। ভার্বটা হবে সবসময় বাঁ দিকের সাবজেক্ট বা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, যেখানে আমরা পেয়েছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এক্সেপ্ট, অ্যান্ড, বাট, এরকম প্রচুর পেয়েছিলাম আমরা। আর তারপরে বাই দিয়ে যে লিস্টটা দিয়েছিলাম, গভর্ন বাই, হেডেড বাই, রান বাই, লেড বাই, কন্ট্রোল বাই, ডমিনেটেড বাই, এগুলো সব ছিল। তাহলে এটা আমাদের সেকেন্ড রুল ছিল। থার্ড রুলে আমরা পেয়েছি কি, থার্ড রুলে আমরা পেলাম যে ম্যাসকিউলাইন ফেমিনাইন। কিছু ম্যাসকিউলাইনের কখনো ফেমিনাইন হবে না, যার মধ্যে ছিল নাইট ছিল, জাজ ছিল, ক্যাপ্টেন ছিল, এগুলো দেখেছো। আর কিছু ফেমিনাইনের কখনো ম্যাসকিউলাইন হবে না, যার মধ্যে নার্স ছিল, ভার্জিন ছিল, ককেট ছিল, তোমার ফ্লার্ট ছিল, অ্যামাজন ছিল, এগুলো দেখে নিয়েছো। 4 নম্বর কনসেপ্টে আমরা পেলাম কি, আমরা 4 নম্বর কনসেপ্টে দেখেছি যে কম্পাউন্ড নাউনের বা নমিনাল কম্পাউন্ডের যখন প্লুরাল করি আমরা, তখন যেটা হেড ওয়ার্ড থাকে তার প্লুরাল বানাই। যেমন পাসার বাই থাকলে পাসার্স বাই করব আমরা, সিস্টার ইনলকে সিস্টার্স ইনল করব। কিন্তু কিছু এক্সেপশনাল কেসও আমি তোমাদের বলেছি, যেমন ওমেন সার্ভেন্ট হলে উইমেন সার্ভেন্টস হয়ে যাবে, ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্টস হয়ে যাবে, লর্ড জাস্টিস থেকে লর্ডস জাস্টিসেস হয়ে যাবে, নাইট টেম্পলার থেকে নাইটস টেম্পলার্স, দুদিকেই প্লুরাল হচ্ছে। এই 4টে এক্সেপশনাল কেসও আমরা দেখেছি, আরও অন্যান্য অনেক দেখলাম। আর লাস্ট আমাদের কনসেপ্ট 5-এ আমরা দেখলাম যে ফরেন প্লুরাল, কিছু ল্যাটিনের প্লুরাল, কিছু গ্রিকের প্লুরাল, কিছু ফ্রেঞ্চের প্লুরাল, কিছু হিব্রুর প্লুরাল। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। দিস মাচ ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ক্লাস নাম্বার 5 গ্রামারের। আর সাথে সাথে আমরা এরপরে আর্মস অ্যান্ড দ্য ম্যান স্টার্ট করবো, পার্ট 8 নিয়ে আসবো, আর ওড টু এ নাইটিঙ্গেলও আমরা করব। তো অবশ্যই সাথে থাকো। তোমাদের কি ভালো লাগছে না ভিডিওগুলো? কারণ ভিউজ আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। তো যদি তোমরা না দেখো তাহলে আর ভিডিও বানাবো না আমি, আর যদি দেখতে থাকো, তোমাদের ইন্টারেস্ট থাকে, তবেই বানাবো, নাহলে তো না দেখলে তো ভিডিও বানিয়ে কিছু লাভ নেই। ওকে, তো তোমাদের জন্যই এগুলো বানানো হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।